তো তাদের গবেষণার মেন বিষয়টা হলো তারা 20 জন ছাত্রছাত্রীকে এক জায়গায় করে রাখছে এবং বাকি 20 জন ছাত্রছাত্রী অন্য আরেকটা জায়গায় রাখছে এবং তাদেরকে বলছে তোমরা 3 ঘন্টা পড়বা। তো 2টা বাগের ছাত্রছাত্রী 3 ঘন্টা করে পড়ছে এবং এক জায়গার ছাত্রছাত্রীদেরকে বলে রাখছে তোমরা 3 ঘন্টা একটা জিনিস মুখস্থ করবা, এই পড়াটা মুখস্থ করার পরে তোমরা শুয়ে পড়বা, তোমরা আর কোনো মোবাইল টিপাটিপি করো না। বাকি 20 জন ছাত্রছাত্রীকে বলছে তোমরা 3 ঘন্টা সময় ধরে পড়া মুখস্থ করবা, তারপরে ঘুমানোর আগে তোমরা মোবাইল টিপাটিপি করবা, যার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ মোবাইল টিপাটিপি করার পরে তোমরা ঘুমাইবা। তো তারা একটা গবেষণা করতেছে মূলত কি রেজাল্ট আসে এই জিনিসটা দেখার জন্য। তো 20 জন ছাত্রছাত্রী মোবাইল টিপাটিপি ছাড়া ঘুমাইছে আর 20 জন ছাত্রছাত্রী মোবাইল টিপার পরে যখন তাদের ঘুম আসছে তখন ঘুমাইছে। তো 2 থেকে 3 দিন পরে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো যারা মোবাইল টিপাটিপি করে নাই তাদের মধ্যে প্রায় 100% থেকে 80 বা 90% পড়া তারা আয়ত্ত করতে পারছে এবং যারা রাত্রেবেলা মোবাইল টিপাটিপি করছে তারা সর্বোচ্চ 10 থেকে 15% পড়া বলতে পারছে, তার বেশি পড়া তারা বলতে পারে নাই। তো এই জিনিসটা গবেষণা করার জন্য তারা আরও মনোযোগ দিচ্ছেন। তো এইভাবে একটা সময় যখন পরীক্ষা আসছে তো দেখা গেছে রাত্রেবেলা যারা মোবাইল টিপাটিপি করে নাই তারা ওই পড়াটা মাত্র 1 থেকে 2 বার পড়ার পরে তাদের স্মৃতিশক্তিতে সেই জিনিসটা চলে আসছে। আর যারা 2 থেকে 3 ঘন্টা একটা বিষয় মুখস্থ করার পরে মোবাইল টিপাটিপি করছে তারপরে ঘুমাইছে, তো তারা একেবারে শুরুতে যেরকম মুখস্থ করতে সময় লাগে, একটা নতুন জিনিস মুখস্থ করতে যতটুকু সময় লাগে তাদের পরীক্ষার আগে সেই জিনিসটা মুখস্থ করতে তাদের ঠিক ততটুকু সময় লাগছে। তো এই যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের সেই প্রফেসরগণ বলেন যে আমরা এই গবেষণা করার পর আমরা বুঝতে পারলাম যদি কোনো ব্যক্তি রাত্রেবেলা বা দিনের বেলা যখনই সে পড়বে, পড়ার পরে তারা যদি আপনার আধা ঘন্টা 1 ঘন্টা বা যতক্ষণ পর্যন্ত তারা ঘুমায়, যতক্ষণ ঘুম থাকে ততক্ষণ পর্যন্ত তারা যদি পড়া মুখস্থ করার পরে মোবাইল টিপাটিপি ব্যতীত কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে পড়ে তাহলে সেই পড়াটা তাদের অন্তরের মধ্যে একেবারে গাইতে থাকে। আর পড়া মুখস্থ করার পরে কোনো ব্যক্তি যদি মোবাইল টিপে তারপরে তো দেখা গেছে আমরা সারাদিন যে জিনিসগুলো নিয়ে কল্পনা করি স্বপ্নের মধ্যে আমরা সেই জিনিসগুলো দেখি না। ঘুমানোর আগে আমরা যে সমস্ত জিনিস নিয়ে কথা বলি, ভাবি, কল্পনা করি ওই সমস্ত বিষয় আমরা স্বপ্নের মধ্যে দেখি। তো এখান থেকে বোঝা গেল যদি কোনো ব্যক্তি দীর্ঘ সময় পড়ার পরে মুখস্থ করার পরে যদি মোবাইল টিপাটিপি করার পরে তাহলে তারা যে মাঝখানে 2 থেকে 3 ঘন্টা সময় মুখস্থ করলেন এই মুখস্থটা তাদের অন্তরের মধ্যে আর টিকে থাকে না। মোবাইল টিপাটিপি করার কারণে সেই মুখস্থ বিদ্যাটা তাদের অন্তর থেকে চলে যায়। এবং যারা মোবাইল টিপাটিপি ব্যতীত তারপরে অর্থাৎ আপনি 1 ঘন্টা 2 ঘন্টা যতটুকু সময় পড়লেন তারপরে মোবাইল না টিপে আপনারা যদি সরাসরি ঘুমিয়ে পড়েন তারপরে সেই সম্পূর্ণ বিষয়টা আপনার অন্তরের মধ্যে থাকবে এবং পরীক্ষার আগে সেই বিষয়টা 1 থেকে 2 বার যদি আপনারা পড়েন তাহলে আপনাদের অন্তরের মধ্যে আয়ত্ত চলে আসবে ইনশাল্লাহ। তো আরেক ধরনের গবেষক যারা অনেক বড় হয়েছেন লেখাপড়া করার দ্বারা ওনারা বলেন একজন ব্যক্তির উচিত সর্বোচ্চ 5 মিনিট একাধারে পড়া। 5 মিনিটের চেয়ে বেশি পরিমাণ পড়া তাদের জন্য উচিত না, কারণ 5 মিনিট সে একটা বিষয় পড়ল, 5 মিনিট পড়ার পরে সে 1 থেকে 2 মিনিট সে বইয়ে যেভাবে কথাটা লেখা এইভাবে না মুখস্থ করিয়া 5 মিনিট একটা বিষয় পড়ার পরে সে তার ভাষা অনুযায়ী এই পড়াটা মুখস্থ করবে। 5 মিনিট মুখস্থ করার পরে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট সে এই বিষয়টা নিয়ে ভাববে যে বইয়ের ভাষা লেখা হলো এইভাবে এবং আমার মন থেকে আমি এইভাবে সাজালাম। তো 1 থেকে 2 মিনিট সে এই পড়াটা সাজাবে, তারপরে সে হুবহু এই বিষয়টা খাতার মধ্যে লিখবে। উদাহরণস্বরূপ উনি পড়লো কল কারখানা অথবা হেলিকপ্টার রকেট। তো এই যে হেলিকপ্টার রকেট কল কারখানা এই বিষয়গুলো নিয়ে সে 5 মিনিট পড়ছে। তো ওই বিজ্ঞানী বলেন প্রথমে 5 মিনিট পড়লো মুখস্থ করলো,
তারপরে 1 থেকে 2 মিনিট তার মন মতো করে সেই পড়াটাকে সাজালো। তারপরে 1 থেকে 2 মিনিট সে যে জিনিসগুলা পড়ছে এগুলা খাতার মধ্যে আঁকলো। অর্থাৎ আপনি হেলিকপ্টার নিয়ে পড়ছেন, আপনি যেমনই পারেন হেলিকপ্টার নিয়ে আপনি একটা চিত্র আঁকেন, বিমান নিয়ে একটা চিত্র আঁকেন এবং কলকারখানা নিয়ে একটা চিত্র আঁকেন। আপনি পারেন অথবা না পারেন, কারণ এই যে আপনি হেলিকপ্টার নিয়ে যে চিত্রটা আঁকার জন্য চেষ্টা করছেন এটা আপনার অন্তরের মধ্যে বসে পড়বে। কলকারখানা নিয়ে আপনি চিত্রটা আঁকার চেষ্টা করছেন সেটা আপনার অন্তরে বসে পড়বে। অতএব কোনো ব্যক্তি যদি 5 মিনিট লেখাপড়া করার পরে 1 থেকে 2 মিনিট সে কোন বিষয়টা নিয়ে পড়ছে, মুখস্থ করছে, এই জিনিসটা তার মনের মতো করে সে যদি বুঝে, তারপরে 1-2 মিনিট যদি সেই জিনিসগুলা খাতার মধ্যে আঁকার চেষ্টা করে, তাহলে এই পড়াটা তার অন্তরের মধ্যে একেবারে নকশা হয়ে যায়। পরবর্তী সময়ে সে এই পড়াটা কখনো আর ভোলে না। আর যদি লাগাতারে 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা কোনো ব্যক্তি পড়লো, তারপরে দেখা যায় সে প্রথমে কোন জিনিসটা মুখস্থ করছে তার এটাই মনে থাকে না। অতএব কোনো ব্যক্তি এক লাফে এই গাছের মাথার মধ্যে যাইতে পারে না, আস্তে আস্তে একটা গাছের মাথার মধ্যে উঠতে হয়। তদ্রূপভাবে ছাত্র ছাত্রীদের উচিত হলো 5 মিনিট করে পড়ে একটা জিনিস আয়ত্ত করে তারপরে পড়ার চেষ্টা করা। এবং যারা অনেক বড় বড় গবেষক তারা আরও একটি কথা বলেন, বা একটা বইয়ের একটা পাতা আছে, সেই পাতার সব পড়া মুখস্থ করা ছাত্রদের জন্য জরুরি না। কোন কোন বিষয় নিয়ে পড়বে, উদাহরণস্বরূপ একটা পৃষ্ঠার মধ্যে আমি মন থেকে একটা আর্টিকেল সাজাইছি এরকম যে ঢাকা শহরে 2025 সালে একটা অফিস উদ্বোধন করা হয়। সেই অফিসে 5 জন লোক চাকরি করত এবং একজন মালিক সে কিনা অত্যন্ত ভালো মানুষ ছিল। তারপরে সেই 5 জন কর্মচারী মালিকের সাথে একদিন খারাপ ব্যবহার করলো। মালিক সেই 5 জন কর্মচারীকে অফিস থেকে বহিষ্কার করলো। তো এই যে দেখেন, ছোট্ট একটা আর্টিকেল আমি সাজাইছি। তো এই আর্টিকেলের মধ্যে কয়েকটা প্রশ্ন আসতে পারে। আমি প্রথমে বলছি, ঢাকা শহরে 2025 সালে একটা অফিস তৈরি হলো। এখন প্রশ্ন আসতে পারে, ঢাকা শহরে ওই অফিসটা কত সালে তৈরি করা হয়েছিল? প্রথমে কিন্তু আর্টিকেলের মধ্যে লেখা ঢাকা শহরে একটি অফিস 2025 সালে তৈরি করা হয়েছিল। প্রশ্নটা এভাবে আসতে পারে, 2000 কত সালে সেই অফিস তৈরি করা হয়েছিল? আরেকটা প্রশ্ন আসতে পারে, সেই অফিসে মোট কতজন কর্মচারী ছিল? আমি কিন্তু বলছি অফিসে মোট 5 জন কর্মচারী ছিল। আর্টিকেলের মধ্যে কিন্তু প্রশ্ন না, প্রশ্ন কিন্তু আমি নিজে নিজে বানাইলাম। তারপরে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেই অফিসের 5 জন কর্মচারীকে অথবা সেই অফিসের কর্মচারীকে কোন কারণে মালিকে অফিস থেকে বহিষ্কার করে দিল? কারণ হলো সেই 5 জন কর্মচারী মালিকের সাথে খারাপ ব্যবহার করার কারণে ওই মালিক 5 জন কর্মচারীকে অফিস থেকে বের করে দিছে। অতএব যারা এই বিষয়ে অনেক বড় বিশেষজ্ঞ ওনারা বলেন, একটা পৃষ্ঠার সবগুলা পড়া মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। একটা পৃষ্ঠা প্রথমে পড়বে, মনোযোগের সাথে সে পড়বে, তারপরে সে নিজে চিন্তা ভাবনা করবে ওই পৃষ্ঠার মধ্যে কি আপনার এই কাজটা কেন করা হলো, এখানে 5টা বিষয় অথবা এই কারণে এই সমস্যাটা হলো, কিন্তু কেন হলো, কেন, কি, কয়টি, কি কারণে। একটা পৃষ্ঠার মধ্যে এই বিষয়গুলো যখন লেখা থাকবে তখন শুধু নিজের মন মতো প্রশ্ন করার পরে তারপরে এই যে উত্তরগুলো আছে শুধু সেগুলো পড়বে। সম্পূর্ণ পৃষ্ঠা পড়ার কোনো দরকার নাই। উদাহরণস্বরূপ এরকম হতে পারে, এখানে মোট 5টা জিনিস, তো প্রথম হলো এই, দ্বিতীয় হলো এই, তৃতীয় এই, চতুর্থ এই। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে, মানে ওইখানে কয়টা জিনিস এবং কি কি। তো আপনি যদি পড়েন এখানে 5টা জিনিস, এইভাবে আপনি পড়লেন। তো একটা বইয়ের সব পড়া মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। বইয়ের মধ্যে এই কাজটা কেন হলো, কোন কারণে হলো, এখানে মোট কয়টা বিষয় আছে, কি, কেন, কিন্তু, কিভাবে, উদ্দেশ্য কি, এই কাজটা করলে কি হবে, এই কয়েকটা বিষয় একটা পৃষ্ঠা পড়ার পরে আপনি মনের মধ্যে কয়েকটা প্রশ্ন আঁকবেন এবং এগুলো আপনি খাতার মধ্যে লিখবেন। পরে শুধু এই প্রশ্নগুলো নিয়ে ওই উত্তরগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। এত বই মুখস্থ করা কোনো লাভ নাই।
কারণ একজন ব্যক্তি যদি শুধু মুখস্থ করতে চেষ্টা করে, মুখস্থবিদ্যা মানুষের মেধার মধ্যে থাকে না, বা মানুষের স্মৃতিশক্তিতে মুখস্থবিদ্যা কখনোই থাকে না। মানুষের অন্তরের মধ্যে, মানুষের স্মৃতির মধ্যে ওই পড়াটা থাকে যে পড়াটা সে নিজে বুঝে, এবং নিজে বুঝে যদি কোনো জিনিস মুখস্থ করার চেষ্টা করে, এটা তার অনেক দিন পর্যন্ত মুখস্থ থাকে এবং পড়তে তার মন বসে। আর সে মুখস্থ করলো, 2 দিন পরে আবার ভুলে গেল। এইভাবে একটা সময় তার লেখাপড়া করার মন মানসিকতা একেবারে চলে যায়। এবং মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য অন্যতম একটি উপায় হলো মেধাকে সবচেয়ে বেশি পরিমাণ কাজে লাগানো। সাধারণ একটা কথা আছে, কাজ হলো কাজে আর অলস হলো পাজে। আমাদের স্মৃতিশক্তিকে আমরা যত কাজে লাগাইতে পারবো, তত স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, তত আমাদের মেধাশক্তি বৃদ্ধি পাবে। আর যদি আমাদের স্মৃতিশক্তিকে আমরা যদি কাজে না লাগাইতে পারি, তাহলে আমাদের স্মৃতিশক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। তো স্মৃতিশক্তিকে আপনি কিভাবে কাজে লাগাবেন? উদাহরণস্বরূপ, আপনি বাজার থেকে একটা গাছ কিনে আনছেন, তো এই গাছটা আপনি লাগালেন। তো আপনি যদি গাছটা লাগানোর পরে চুপ করে বসে থাকেন, তাহলে আপনি এই গাছ সম্পর্কে কোনো কিছুই জানতে পারলেন না। তো আপনি কি করবেন? আপনি এই গাছটাকে নিয়ে একটু গবেষণা করেন। আপনি যে গাছটা কিনে আনছেন, আরেকজনের বাড়িতে যদি এই গাছটা দেখেন, তো সে এই গাছের কী যত্ন করার দ্বারা তার গাছটা অনেক বড় হয়েছে। তো আপনি তার কাছে জিজ্ঞাসা করেন যে আপনি এই গাছটাকে কীভাবে যত্ন করছেন, যার কারণে গাছটা এত সুন্দর হয়েছে। তো ওনার সাথে জিজ্ঞাসা করলে উনি কিন্তু আপনাকে একটা পরামর্শ দেবে, এখান থেকে কিছু জ্ঞান আপনার অর্জন হলো। এবং আপনি অন্য আরেকজনের বাড়িতে গেলেন, যাওয়ার পরে দেখলেন আপনি যে গাছটা কিনে আনছেন, সেম গাছটাও আরেকজন কিনে আনছে, কিন্তু তার গাছটা মারা গেছে। অতএব আপনি তাকে গিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি যে গাছটা কিনে আনলেন, গাছটা কেন মরলো? তো সে বলল যে এই কারণে মূলত গাছটা মারা গেছে। তো যে কারণে গাছটা মারা গেছে সেই কারণগুলো আপনি বিরত থাকবেন, এবং যেন আপনার গাছটা না মরে আপনি সেদিকে লক্ষ্য রাখবেন। এবং অতিরিক্ত ঝড় তুফান আসলে গাছটা কিভাবে আপনি টিকিয়ে রাখতে পারবেন, এই সম্পর্কে আপনি আরেকজনের সাথে জিজ্ঞেস করেন। তো এই একটা বিষয়, যে কোনো বিষয় পড়েন, আপনি কাজ করেন, যে কোনো বিষয় যখন করবেন, তখন এই এই কাজটা করার উদ্দেশ্য কি, এই কাজটা করলে আমাদের লাভ কী হবে, এই কাজটা না করলে আমাদের ক্ষতি কী হবে, এই জিনিসগুলো আপনি নিজেকে প্রশ্ন করেন। তারপরে দেখবেন অনেকগুলো উত্তর আপনি খুঁজে পাবেন। আর এইভাবে যদি কোনো একজন ব্যক্তি চলতে পারে, তাহলে তার স্মৃতিশক্তি আস্তে আস্তে বাড়তে থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো, স্মৃতিশক্তি বাড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বেশি বেশি দোয়া করতে হবে, এবং বেশি বেশি কোরআন শরীফ পড়তে হবে, এবং বেশি বেশি হাদিস পড়বেন। এবং যারা অত্যন্ত বেশি পরিমাণে চালাক, যারা বেশি পরিমাণে মেধাবী, তাদের সাথে থাকেন, দেখুন তারা কিভাবে কথাগুলো বলে, তাদেরকে অনুসরণ করুন। আস্তে আস্তে আশা করি আপনার স্মৃতিশক্তি অনেকটা শক্তিশালী হয়ে যাবে এবং ধারালো হয়ে যাবে, এবং যে জিনিসটা আপনি পড়েন সেটা মুখস্থ রাখতে পারেন। প্রিয় দর্শক, এখন আসি আপনি কিভাবে আপনার স্মৃতিশক্তিকে বাড়াতে পারেন কোন আমল করার মাধ্যমে। তো এই আমলটা অত্যন্ত পরীক্ষিত এবং গুরুত্বপূর্ণ একটা আমল। তো যখন আপনি পড়ার জন্য ইচ্ছা করবেন, বা যখন আপনি পড়ার জন্য বসবেন, তখন অবশ্যই আপনি নামাজের ওযু করে নেবেন। নামাজ পড়ার শুরুতে যে ওযু করেন, আপনি সুন্দর করে ওযু করে তারপরে একটা পাক পবিত্র জায়গায় বসার জন্য চেষ্টা করবেন। আর লক্ষ্য করবেন, আপনি যেখানে পড়ার জন্য বসেন, আপনার দিকটা যেন পশ্চিম দিকে হয়। আমরা যেদিকে ফিরিয়ে নামাজ পড়ি, ওই দিকে মুখ করিয়া পড়াগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। কারণ অনেক গবেষণা থেকে পাওয়া গেছে, যারা কেবলার দিকে ফিরিয়ে মুখস্থ করার চেষ্টা করে, তাদের স্মৃতিশক্তি অনেকটাই ধারালো হয়, এবং তারা অল্প সময়ের মধ্যে অনেকগুলো পড়া তারা মুখস্থ করতে পারে। অতএব পশ্চিম দিকে ফিরিয়া মুখস্থ করার জন্য চেষ্টা করবেন, তাহলে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। এবং আপনি ওযু করে আসার পরে আপনি একবার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে এই দোয়াটা 3 বার পাঠ করবেন। দোয়াটা হলো এই: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই দোয়াটা 3 বার অথবা 1 বার পাঠ করবেন।
তারপরে আবার দুরূদ শরীফ পড়বেন। তো দুরূদ শরীফ একবারও পড়তে পারেন অথবা 3বারও পড়তে পারেন, 3বার পরে ভালো। সর্বপ্রথম একবার অথবা 3বার দুরূদ শরীফ, তারপরে এই দোয়াটা একবার অথবা 3বার, তারপরে আবার 3বার দুরূদ শরীফ, তারপরে আপনার হাতের মধ্যে 2টা হাত একত্রিত সামনে আনার পরে একটা ফু দিবেন, আপনার মাথাটা মাসাজ করবেন, আপনার শরীরটা মাসাজ করবেন, এবং আপনি মানে যেই বই পড়বেন সেই বইয়ের মধ্যে একটা ফু দিলেন, তারপর আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম বইলা পড়তে আপনি আরম্ভ করে দিবেন। দেখবেন অন্য সময় যে এই পড়াটা পড়তে আপনার সময় লাগতো 1 ঘন্টা, আমি আল্লাহর উপর ভরসা দিয়ে বলতে পারি এই দোয়াগুলো পড়ার পরে কোনো ব্যক্তি যদি পড়া মুখস্থ করার ইচ্ছা করে, অন্য সময় যেই পড়াটা পড়তে সময় লাগতো 1 ঘন্টা, তার আধা ঘন্টার আগেই এই দোয়াগুলো পড়ার পরে ওই পড়াটা মুখস্থ করতে আধা ঘন্টার সময় আরও কম লাগবে, মনোযোগ সহকারে যদি কোনো ব্যক্তি পড়ার চেষ্টা করে।